ভারতের রাজনীতিতে সম্প্রতি একটা বড়সড় ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে। চলুন একটা সাম্প্রতিক বিশ্লেষণের উপর ভিত্তি করে সেই ব্যাপারটাই একটু তলিয়ে দেখি। দেখুন, গল্পটার শুরু কিন্তু বেশ নাটকীয় একটা মন্তব্য দিয়ে। বলা হচ্ছে আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা নাকি বলেছেন, আমি সঠিক লোক কিন্তু ভুল দলে আছি। তো মূল দাবিটা কি? দাবিটা হলো আম আদমি পার্টি বা এএপি এর 10 জন সাংসদের মধ্যে 7 জনই নাকি দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এখন প্রশ্ন হলো, এটা কিভাবে হলো, কেনই বা হলো? এই পুরো বিশ্লেষণটা বুঝতে হলে আমাদের শুরু করতে হবে একেবারে গোড়া থেকে, মানে দলের নেতৃত্বকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখান থেকে। আর দলের পরিস্থিতি বুঝতে গেলে প্রথমেই যার কথা আসে তিনি হলেন দলের নেতা অরবিন্দ কেজরিওয়াল। সূত্র অনুযায়ী তার আইনি লড়াইয়ের ব্যাপারটা বেশ জটিল। দেখুন, কেজরিওয়ালের আইনি লড়াইটা একটা রোলার কোস্টারের মতো। প্রথমে লিকার স্ক্যাম কেসে তাকে গ্রেফতার করা হলো। প্রায় 3 বছর পর ট্রায়াল কোর্ট একটা প্রায় 600 পাতার অর্ডারে তাকে আর 22 জনকে বেকসুর খালাস করে দিল। মনে হচ্ছিল যাক, সব মিটে গেল। কিন্তু না, সিবিআই সঙ্গে সঙ্গে হাইকোর্টে অ্যাপিল করল, প্রায় 1000 পাতার একটা পিটিশন দিয়ে। আর হাইকোর্টও সেই অ্যাপিল শুনানিতে রাজি হয়ে গেল। মানে স্বস্তিটা কিন্তু খুব বেশিক্ষণ টিকল না। তো হাইকোর্টে কেজরিওয়ালের আইনজীবীরা বিচারপতিকে এই মামলা থেকে সরে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন। তাদের যুক্তি ছিল 4টে। প্রথমত, বিচারপতি নাকি আরএসএস এর সঙ্গে যুক্ত আইনজীবীদের 4টে অনুষ্ঠানে গিয়েছিলেন। দ্বিতীয়ত, বিচারপতির ছেলেমেয়ে কেন্দ্রীয় সরকারের হয়ে কাজ করেন। তৃতীয়ত, ট্রায়াল কোর্টের প্রায় 600 পাতার খালাসের অর্ডারটা হাইকোর্ট শুনানির প্রথম দিনেই বাতিল করে দেয়। আর চতুর্থ যুক্তি ছিল, এই একই বিচারপতি এর আগে কেজরিওয়ালের গ্রেপ্তারের বিরুদ্ধে করা আপিলও খারিজ করে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বিচারপতি এই অনুরোধ শোনেননি। তিনি জানিয়ে দেন তিনি এই মামলার শুনানি চালিয়ে যাবেন। আচ্ছা, একদিকে যখন দলের নেতা এই রকম আইনি প্যাচে জড়িয়ে, তখন আরেকজন গুরুত্বপূর্ণ সাংসদ রাঘব চাড্ডা, তার রাস্তাটা কিন্তু ছিল একেবারে অন্যরকম। অন্তত সূত্রটা তো তাই বলছে। সূত্রটা ধাপে ধাপে দেখাচ্ছে কিভাবে রাঘব চাড্ডার সঙ্গে দলের দূরত্ব বাড়ছিল। যেমন, যখন কেজরিওয়াল গ্রেপ্তার হলেন, চাড্ডা তখন চোখের অপারেশনের জন্য লন্ডনে। সেখান থেকে শুধু একটা টুইট করেই দায় সেরেছেন। আবার দেখুন, তিনি নাকি বিমানবন্দরের সস্তা চায়ের মতো বিষয় নিয়ে কথা বলছিলেন, যা দিয়ে তার নিজের ইমেজ তৈরি হয়, কিন্তু দলের লাইনের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। এর ফল কি হলো? তাকে ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। সংসদে কথা বলার সুযোগ দেওয়া হলো না। এমনকি তার আসনটা অশোক মিত্তালকে দিয়ে দেওয়া হলো। আর সবচেয়ে নাটকীয় মোড়টা এলো যখন পাঞ্জাবের আপ সরকার তার Z+ সিকিউরিটি তুলে নিল, আর ঠিক সেই দিনই কেন্দ্র সরকার তাকে সেই নিরাপত্তা দিয়ে দিল। এখন একটা খুব মজার প্রশ্ন আসছে, এতজন সাংসদ দলবদল করলেন, কিন্তু তাদের পদ খারিজ হল না কেন? এটা আইনত কিভাবে সম্ভব? চলুন সেই নিয়মটা একটু বুঝে নেওয়া যাক। এর পেছনে রয়েছে দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল, যা 1985 সালে আনা হয়েছিল। এর মূল উদ্দেশ্যই ছিল সাংসদ বা বিধায়করা যাতে ব্যক্তিগত লাভের জন্য যখন তখন দল বদলাতে না পারেন। নিয়মটা খুব সোজা, একজন সাংসদ দল বদলালে তার পদ খারিজ হয়ে যাবে। কিন্তু এই আইনে একটা ফাঁক ছিল, বা বলা ভালো একটা ব্যবস্থা ছিল। আগে নিয়ম ছিল, যদি কোনো দলের 1/3 সাংসদ একসঙ্গে দল ছাড়েন, তাহলে সেটাকে দলত্যাগ বলা হবে না, বলা হবে মার্জার বা সংযুক্তিকরণ। সেক্ষেত্রে তাদের পদও যেত না। কিন্তু পরে এই নিয়মটা আরও কঠিন করে দেওয়া হয়। নতুন নিয়ম অনুযায়ী এখন আর 1/3 নয়, কোনো দলের 2/3 সদস্যকে একসঙ্গে দল বদলাতে হবে, তবেই তাদের পদ বাঁচবে। আর ঠিক এখানেই এএপি এর ক্ষেত্রে ব্যাপারটা মিলে যাচ্ছে। তাদের মোট সাংসদ 10 জন। 2/3 নিয়ম অনুযায়ী দল বদলাতে হলে অন্তত 7 জনের সমর্থন দরকার। আর সূত্র বলছে ঠিক 7 জনই দল ছেড়েছেন, মানে পুরো ব্যাপারটা আইনিভাবেই করা হয়েছে। তো এ আইনি প্রেক্ষাপটটা বোঝার পর চলুন এবার দেখি সূত্র অনুযায়ী আম আদমি পার্টির ঠিক কী অবস্থা হয়েছে। বলা হচ্ছে রাঘব চাড্ডা, সন্দীপ পাঠক এবং অশোক মিত্তল সাংবাদিক সম্মেলন করে এই দল বদলের ঘোষণা করেন। মোট 7 জন সাংসদ দল ত্যাগ করেন। এর মধ্যে 5 জনই নাকি পাঞ্জাবে এএপি এর জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছিলেন। ফলে এএপি এর সাংসদ সংখ্যা 10 থেকে কমে দাঁড়ালো মাত্র 3-এ। আর উল্টোদিকে বিজেপির সংসদ সংখ্যা 7 জন বেড়ে গেল, মানে সংসদের অঙ্কটাই পুরোপুরি পাল্টে গেল। এখানে অশোক মিত্তলের ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তাকেই রাঘব চাড্ডার ছেড়ে যাওয়া আসনটা দেওয়া হয়েছিল, কিন্তু সূত্র বলছে তার বাড়িতে ইডি বা আয়কর দপ্তরের হানা হওয়ার পরেই নাকি তিনিও দল বদলানোর সিদ্ধান্ত নেন।
আচ্ছা, এই তো গেল এইপির ঘটনা, কিন্তু সূত্রটি বলছে এটাকে শুধু একটা দলের সমস্যা হিসাবে দেখলে ভুল হবে। তাদের মতে এটা একটা বৃহত্তর রাজনৈতিক খেলার অংশ। সূত্রটির দাবি এটা বিরোধী দলগুলোকে দুর্বল করার একটা প্যাটার্ন। উদাহরণ হিসেবে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, বিহার, গোয়া, মধ্যপ্রদেশের কথা বলা হচ্ছে। পশ্চিমবঙ্গে বেশি ভোট পড়াকে তৃণমূলের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। মহারাষ্ট্রে শিবসেনা ভেঙে গেছে, বিহারের সরকারের বদল হয়েছে, বলা হচ্ছে এইসব জায়গায় একই ধরনের রাজনৈতিক খেলা চলছে, আর কংগ্রেস তো আগে থেকেই দুর্বল। এই পুরো বিশ্লেষণটা শেষ হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে। সূত্রটি প্রশ্ন তুলেছে, যদি ভোটারদের কাছে বেছে নেবার জন্য শুধু দুটোই বিকল্প থাকে, একদিকে শাসক দল আর অন্যদিকে নোটা, অর্থাৎ কাউকেই নয়, তাহলে বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রের ভবিষ্যৎটা ঠিক কী?